আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশে বাইঙ্গা নেই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, এর আগে লেকচারে আমরা কি পড়েছি একটু তোমাদের মনে করাই দেই। আহ, আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ানো শুরু করেছিলাম। এখানে লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশন ডেফিনেশন দেওয়া হয়েছে। লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স বলা হয়েছে এবং কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। এরপরে হোমোজেনিয়াস ইকুয়েশন এবং নন হোমোজেনিয়াস ইকুয়েশন এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার পরবর্তীতে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলো কি বা সিস্টেম অফ ইকুয়েশন বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আর তারপরে হোমোজেনিয়াস সিস্টেম এবং নন হোমোজেনিয়াস সিস্টেম ইকুয়েশনগুলো সবাই একটু নিজেদের মাইক্রোফোনটা বন্ধ রাখো। নিজেদের মাইক্রোফোনটা বন্ধ রেখে আচ্ছা দেখো এখন তারপরে পড়ানো হয়েছিল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি একসাথে অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন থাকে তাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এর পরবর্তীতে অগমেন্টেড ম্যাট্রিক্স, একটা সিস্টেমকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি, আবার সেই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে সিস্টেমটাকেও আমরা লিখতে পারি। এই বিষয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল। আর এর পরবর্তীতে এলিমেন্টারি রো অপারেশন নিয়ে আলোচনা করা হয়েছিল এবং এটা অ্যাপ্লাই করে দেখানো হয়েছিল। একটা ম্যাট্রিক্সকে কিভাবে আমরা ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি এবং একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রিডিউস রো এচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। ইচেলন ম্যাট্রিক্স করার টেকনিক এবং রিডিউস রো এচেলন ম্যাট্রিক্স করার টেকনিক তোমার বাসায় প্র্যাকটিস করছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে শুরু করব হচ্ছে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন। একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, সাধারণত আননোন ভেরিয়েবল গুলা যেগুলো থাকবে সেগুলোকে বের করা হচ্ছে সলিউশন বের করা। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই এক্সাম্পলে এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 6, এই ইকুয়েশনে দেখো এখানে আননোন ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা যদি আননোন ভেরিয়েবল গুলো সলভ করতে পারি, এক্স এর ভ্যালু আসবে 5, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 1। এই ভ্যালুগুলা সলভ করার টেকনিক আমরা পরে শিখাবো। আমরা যদি এখানে ইনপুট দেই তাহলে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে। তার মানে একটা লিনিয়ার ইকুয়েশনের আননোন ভেরিয়েবল গুলো সলভ করে বের করা হচ্ছে তার সলিউশন বের করা, আর সেই সলিউশন গুলা সেই লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। আমরা সাধারণত সলিউশন গুলাকে ভেক্টর ফর্মে লিখতে পারি, যেখানে দেখো এক্স এর ফার্স্ট কম্পোনেন্ট 5, মানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2 এবং জেড এর ভ্যালু 1। তার মানে একটা লিনিয়ার ইকুয়েশনের আননোন বের করা কি তার আমরা সলিউশন বলি। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা দেখো, এখানে আরেকটা সলিউশন দেওয়া আছে, w ইকুয়াল টু 1 2 3। এখানে আমরা এক্স এর ভ্যালু যদি 1 বসাই, ওয়াই এর ভ্যালু যদি 2 বসাই, জেড এর ভ্যালু 3 বসাই, দেখতে পাই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে না, আনইকুয়াল হচ্ছে। তার মানে এখানে আমরা যে সলিউশনটা পাচ্ছি এই সলিউশনটা এক্স ওয়াই জেড এর আমাদের লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করে না, আর এই সলিউশনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তার মানে এটা সলিউশন হবে না। একটা সলিউশন তখনই হবে যখন আমরা সলিউশনটাকে আমাদের অরিজিনাল ইকুয়েশনে বসাবো, সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে তা স্যাটিসফাই করবে। আচ্ছা আমরা দেখি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি বা তার সলিউশন বলতে কি বুঝি।
এখানে একটা সিস্টেম দেওয়া আছে, নাম্বার অফ ইকুয়েশন 3, নাম্বার অফ আননোন ভেরিয়েবল 4। আমরা যদি সলভ করি এই সিস্টেমকে, আমাদের x1 এর ভ্যালু পাবো আমরা, x2 এর ভ্যালু পাবো, x3 এর ভ্যালু এবং x4 এই ভ্যালুগুলো আমরা পাবো। মনে করো আমরা কোনো একভাবে সলভ করলাম, সলভ করার পর x1 এর ভ্যালু হচ্ছে কি -8, x2 এর ভ্যালু হচ্ছে 6, x3 এর ভ্যালু হচ্ছে 1, x4 এর ভ্যালু হচ্ছে 1। এই সবগুলা ভ্যালু যদি সলিউশন হয়, এই সবগুলা ভ্যালু যদি আমরা এই সিস্টেমে ইনপুট দেই, তো দেখতে পাবো যে এই সিস্টেমের সবগুলো ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করতেছে। একটা সিস্টেমের সলিউশন বলতে আমরা বুঝি সেই সিস্টেমকে সলভ করার মাধ্যমে সবগুলো ইকুয়েশনের সলিউশন থেকে সলভ করার মাধ্যমে আননোন ভেরিয়েবলগুলো বের করা। আর আননোন ভেরিয়েবলগুলো অবশ্যই তার যে সলিউশন আসবে ওই সিস্টেমটাকে প্রতিটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এরকম হবে না যে একটাকে স্যাটিসফাই করবে একটাকে করবে না, প্রতিটা ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। যদি প্রতিটা ইকুয়েশনকে স্যাটিসফাই না করে তাহলে সেই সিস্টেমের সলিউশন হবে না। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো ভি একটা ভেক্টর যেখানে x1 এর ভ্যালু হচ্ছে -10, x2 এর ভ্যালু 5, x3 এর ভ্যালু 1, x4 এর ভ্যালু 2। আমরা যদি সিস্টেমে ইনপুট দেই তাহলে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আনইকুয়াল। তার মানে একটা ইকুয়েশন যদি স্যাটিসফাই না করে যে কোনো একটা, তাহলেও সলিউশন হবে না। তো সলিউশন হওয়ার শর্ত হচ্ছে সবগুলো ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হতে হবে। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কি কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু পরের ইসে যাচ্ছি। পরের যে কনসেপ্ট আমাদের আমি পড়াবো, ডিফারেন্ট টাইপ অফ সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। একটা সিস্টেমের সলিউশন থাকবে কিনা সেটা কোশ্চেন, আর থাকলেও সলিউশনটা কিরকম হবে এই বিষয়টা আমার জানা দরকার। একটা সিস্টেমের সলিউশন যদি থাকে তাহলে সলিউশনটা যদি ইনকনসিস্টেন্ট হয়, মানে ইনকনসিস্টেন্ট বলতে আমরা বুঝছি সলিউশনটা থাকবে না, সিস্টেমটা কোনো সলিউশন দিতে পারতেছে না, এই ব্যাপারটাকে সাধারণত আমরা ইনকনসিস্টেন্ট বলি সিস্টেম। আর একটা সিস্টেম যদি ইনকনসিস্টেন্ট হয় তার কোনো সলিউশন পাওয়া যাবে না। আর যদি সিস্টেমটা কনসিস্টেন্ট হয় তার সলিউশন দুই টাইপের হবে। নাম্বার 1 ইউনিক সলিউশন, মানে একটা করে সলিউশন পাওয়া যাবে। আর নাম্বার 2 ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তার মানে আমি যদি সামারি আকারে বলি, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন তিন টাইপের, কোনো সলিউশন থাকবে না, মানে নো সলিউশন। নাম্বার 2 ইউনিক সলিউশন, নাম্বার 3 ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এখন কোশ্চেন হচ্ছে যে কোন কোন সিচুয়েশনে আমরা ইউনিক সলিউশন পাবো এবং কোন কোন সিচুয়েশনে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবো। আমি সবগুলোর এক্সাম্পল দেখাবো যে কখন আমরা ইউনিক সলিউশন পাচ্ছি, কখন আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাচ্ছি এবং কখন আমরা নো সলিউশন পাচ্ছি। তার মানে আমরা যদি ক্যাটাগরি ভাগ করি তাহলে ক্যাটাগরির মধ্যে আমাদের তিন টাইপের ম্যাথ করতে হবে। নাম্বার 1 ইউনিক সলিউশন করব, নাম্বার 2 ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেখাবো, নাম্বার 3 কখন সলিউশন থাকবে না এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা কনসিস্টেন্ট সিস্টেমের ইউনিক সলিউশন নিয়ে আলোচনা করি। আর কনসিস্টেন্ট সিস্টেমের ইউনিক সলিউশন বলতে আমরা কি বুঝি? আমরা দেখতে পাই লিনিয়ার ইকুয়েশন হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা। সহজ কথা বলতে গেলে হয় লাইন হবে, নাহলে প্লেন হবে বা হাইপার প্লেন হবে। দেখো এখানে দুটা ইকুয়েশন দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। আমরা যদি এই দুটা ইকুয়েশনকে গ্রাফে ড্র করি তাহলে দেখতে পাবো যে একটা নির্দিষ্ট পয়েন্টে তারা কাট করে। আর এই পয়েন্ট হচ্ছে তাদের কমন পয়েন্ট। এই যে
ইন্টারসেক্টিং পয়েন্টটা আর দুটো ইকুয়েশনের উপর যদি কমন পয়েন্ট হয় সেই পয়েন্টটাকে আমরা বলি সলিউশন। তার মানে এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 টুয়াইস x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই সিস্টেমকে যদি আমরা সলভ করি তাহলে আমরা দুইটা আননোন পাবো, ভ্যালু পাবো। সেই আননোন x এর মান আসতেছে 7/3, y এর ভ্যালু আসতেছে 4/3। তার মানে x এবং y এর ভ্যালুগুলো আমরা যদি এখানে ইনপুট দেই তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবগুলো ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করবে। আর এই ব্যাপারটাকে আমরা বলি ইউনিক সলিউশন। একটা সিস্টেমের যে আননোন গুলো আছে তাদের একটা করে সলিউশন পাওয়া যাবে, এই ব্যাপারটাকে আমরা বলি ইউনিক সলিউশন। আর গ্রাফিক্যালি যদি আমরা দেখি আমরা দেখতে পাই যে এই সলিউশন গুলো সাধারণত এই মানে গ্রাফে এই লাইনগুলো কোন একটা কমন পয়েন্টে গিয়ে কাট করে, আর সেই কমন পয়েন্টটাকে আমরা বলতেছি ইন্টারসেক্টিং পয়েন্ট বা সলিউশন পয়েন্ট। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এই ম্যাথে কি গ্রাফ আঁকতে হবে আমাদের? না, ম্যাথে গ্রাফ আঁকতে হবে না, আমি গ্রাফিক্যালি কি মিনিং করে সেটা বোঝার চেষ্টা করলাম। গ্রাফিক্যালি এর মিনিংটা আমরা আসলে দেখতে চাই, এই জন্য। তা আসো আমরা ম্যাথ সলভ করি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল, সবাই একটা এক্সাম্পল রিডিং করো। জাকির আল মাহফুজ। স্যার হ্যাঁ, আরো খেলা দেখতেছো নাকি খেলা দেখা বন্ধ করছো? খেলা কি দেখতেছো না খেলা দেখা বন্ধ রাখছো? কেটে দিছি স্যার। ও আচ্ছা আচ্ছা, এখন আর খেলা দেখে লাভ নাই তো, কারণ খেলা দেখলে তোমার রাগ উঠবে। এই কারণে একটু পড়ায় মন দাও, কোশ্চেনটা রিডিং পড়ো। বাকি সবাইকে বলতেছি যারা একটু খেলা দেখতেছিলে হালকা পাতলা, খেলা দেখে আসলে লাভ নাই, কারণ 4 উইকেট পড়ে গেছে, স্কোর দেখেও লাভ নাই। কারণ একটু পড়ায় একটু মন দাও, এগুলো যদি বুঝতে পারো খুব সহজ ম্যাথ গুলা। কোশ্চেন রিডিং পড়ো একটু। সবাই কোশ্চেন রিডিং পড়ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি তাহলে ম্যাথটাকে একটু করে দেই, মানে করা থাকলে আমি করে দেই, তাহলে জিনিস সুবিধা হবে যে কি করতেছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা যেটা করব, আমরা সিস্টেমটা লিখি। x x plus 2y minus z x plus 2y minus z equal to 3, x plus 3y y plus plus z equal to 5, 6 plus 8y plus 4z equal to 17। তোমাকে বলা হয়েছে এই সিস্টেমটা সলভ করতে হবে। এই সিস্টেমের নাম্বার অফ ইকুয়েশন 3, নাম্বার অফ আননোন ভেরিয়েবল 3। আমাকে বের কর, তার মানে আমাকে সিস্টেম সলভ করে বের করতে হবে কি x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু। আমরা সাধারণত যেটা করব, আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখবো। অগমেন্টেড ম্যাট্রিক্সটা যদি লিখি আমরা, তো দেখো ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা ফার্স্ট রোতে নিয়ে আসবো। তা ফার্স্ট রোতে যদি নিয়ে আসি, ফার্স্ট রো হচ্ছে 1 2 1 minus 1 minus 1 3 1 3 1 5 3 8 4 17। এখন তোমার কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে তুমি এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে কনভার্ট করবা। তাহলে যেভাবে শেখানো হয়েছে আগে ক্লাসে রো অপারেশনের মাধ্যমে, ফার্স্ট রোকে আমরা ঠিক রাখবো যা ছিল 1 2 minus 1 3, আর আমরা যদি এখন অপারেশনটা করি সেকেন্ড রোর সাথে ফার্স্ট রো, তাহলে কি হবে, আমরা 0 1 2 2 পাবো। যেটা করলাম R2 থেকে R1 মাইনাস করলাম, তাহলে দেখো 1 minus 1 মানে 0, 3 minus 2 মানে হচ্ছে 1, 1 minus 1 মানে হচ্ছে প্লাস 2, 5 minus 3 হচ্ছে 2।
সিমিলারলি আবার যদি করি তাহলে কত পাচ্ছি 0 2 7 8। এখনো এই ম্যাট্রিক্সটা ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়নি। আমরা যেটা করব, আমরা আরেকটা অপারেশন করব, তার মাধ্যমে 1 2 -1 3 0 1 2 2 0 0 3 4। এই সিস্টেমটাকে আমরা যদি ইকুইভ্যালেন্ট সিস্টেমে কনভার্ট করি তাহলে কত পাবো বলো তো? x plus 2y minus z equal to 3, 0x plus y plus 2z equal to 2, 0x plus 0y plus 3z equal to 4। এই ইকুয়েশনগুলো যদি আমরা দেখি, শেষ ইকুয়েশনটা থেকে আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি সলভ শুরু করি তাহলে একদম শেষ ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি 3z equal to 4, z equal to 4/3। সেকেন্ড ইকুয়েশনে বসাও তাহলে কত পাবো? y plus 2 into 4/3 equal to 2। y এর ভ্যালু আসতেছে -2/3। এরপর যদি সলভ করি এই ভ্যালুগুলো বসাই দিই আমরা এখানে, x plus 2 into -2/3 minus 4/3 equal to 3, x এর ভ্যালু আসতেছে 17/3। তার মানে x এর ভ্যালু হচ্ছে একটা ফিক্স, যেটা হচ্ছে 17/3, y এর ভ্যালু -2/3, z এর ভ্যালু হচ্ছে 4/3। আমরা ভেক্টর আকারে লিখতে পারি, ইউ একটা ভেক্টর যদি কনসিডার করি, x এর ভ্যালু 17/3, y এর ভ্যালু -2/3, z এর ভ্যালু 4/3। এটাই আমাদের সলিউশন, ইউনিক সলিউশন বা আনসার। সবাই একটু এই ম্যাথটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখো, 2 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিব।
আচ্ছা দেখো তো এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা একটা জিনিস দেখো, এই ম্যাথে আমরা আমরা যখন এভাবে ম্যাথ সলভ করি, এই সিস্টেমে সলভ করার নাম হচ্ছে গাউসিয়ান ইলিমিনেশন মেথড। কোন একটা সিস্টেমকে যদি আমরা সলভ করার জন্য ইচেলন ফর্মে কনভার্ট করে নেই, তারপরে সলিউশন প্রসিডিওরটা করি, তো সেই ব্যাপারটাকে বলা হচ্ছে গাউসিয়ান ইলিমিনেশন মেথড। তোমরা সবাই এই মেথডটার নামটা মনে রাখবা, কারণ হচ্ছে পরীক্ষার সময় মনে লেখা থাকে বাই ইউজিং গাউসিয়ান ইলিমিনেশন মেথড। অনেক সময় স্টুডেন্টরা ডিফাইন ওয়েতে বা ডিফাইন মেথড অ্যাপ্লাই করে, ডিফাইন মেথড অ্যাপ্লাই করা যাবে না, গাউসিয়ান ইলিমিনেশন এই মেথডটাই অ্যাপ্লাই করতে হবে। তখন এই মেথডটা হচ্ছে ইচেলন ফর্ম করে ম্যাথ সলভ করতে হবে। দেখো এই একই ম্যাথ আমরা ডিফাইন্ড ওয়েতে করতেছি, তার নাম হচ্ছে গাউস জর্দান ইলিমিনেশন মেথড। এই ম্যাথটা সলভ করার জন্য আমরা কি করতেছি, রিডিউস টু ইচেলন ফর্মে কনভার্ট করে নিচ্ছি। একটা ম্যাথকে প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স নেওয়া হচ্ছে, অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রিডিউস টু ইচেলন ফর্মে নেওয়া হচ্ছে, তখন সরাসরি আনসার চলে আসতেছে। এক্স এর ভ্যালু দেখো সরাসরি চলে আসছে, এক্স ইকুয়াল টু বাকি সবগুলো টার্ম 0, 17/3। যদি তুমি ইকুইভ্যালেন্ট সিস্টেমে কনভার্ট করো 17/3, আর y ইকুয়াল টু -2/3, আর z ইকুয়াল টু 4/3। সবাই ম্যাথ এক মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার। আচ্ছা এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ইনফাইনাইট সলিউশনে আলোচনা করি। কোন একটা ম্যাট্রিক্সের বা সিস্টেমের কখন ইনফাইনাইট সলিউশন থাকে, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা ম্যাথ সলভ করতে বোঝার চেষ্টা করি। মনে করো এই সিস্টেমটা সলভ করতে হবে বাই ইউজিং গাউসিয়ান ইলিমিনেশন মেথড। Question is solve x plus y plus thrice z equal to 1, twice x plus thrice y minus z equal to 3, 5x plus 7y plus z equal to 7। এই সিস্টেমটাকে আমরা যদি সলভ করা যায়, আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স লিখব 1 1 3 1 2 3 -1 3 5 7 1 7। তো সলভ করা শুরু করো সবাই। দেখো এখানে
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো, আমরা এই সিস্টেমটাকে কি করলাম, মানে প্রথমে ইচেলন ফর্মে নিলাম, তারপর এখন ইচেলন ফর্ম নেওয়ার পর আমরা ইকুইভ্যালেন্ট সিস্টেমে লিখতেছি এখন -7z = 1, আর 0x প্লাস 0y প্লাস 0z = 0। এখন দেখো এই সিস্টেমটাকে যদি আমরা লাস্টের লাইনটা 0 = 0 পাচ্ছি, আর একটু সিম্পলিফাই করে লিখি x প্লাস ওয়াই প্লাস 3z = 1, y মাইনাস 7z = 1। এখন বলো তো এই যে সিস্টেমটা কনভার্ট হয়েছে, এই সিস্টেমে এখন ইচেলন ফর্ম হওয়ার পর নাম্বার অফ ইকুয়েশন কতগুলো হবে? নাম্বার অফ দুইটা স্যার। দুইটা। আর নাম্বার অফ আননোন ভেরিয়েবল, 3টা স্যার। এদের মধ্যে ডিফারেন্স কত? 1 স্যার। আর এই ওয়ানটাকে একটা হচ্ছে, তার মানে আমরা চিন্তা করব একটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ফ্রি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই ভেরিয়েবলটা কোনটা হবে? এখানে দেখো এই ফার্স্ট ইকুয়েশনে লিডিং হচ্ছে এক্স, সেকেন্ড ইকুয়েশন লিডিং হচ্ছে ওয়াই, তার মানে জেড হচ্ছে ফ্রি, যেটা লিডিং না। জেড কে আমরা এ কনসিডার করলাম, এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে আমরা যদি এই ভ্যালুটা এখানে ইনপুট দেই, ওয়াই ভ্যালু কত পাবো? y মাইনাস 7a = 1, তার মানে y এর ভ্যালু পাচ্ছি 1 প্লাস 7a। আর সবগুলো ভ্যালু যদি আমরা এখন এই ফার্স্ট ইকুয়েশন ইনপুট দেই, তাহলে x = x প্লাস 1 প্লাস 7a প্লাস 3a = 1, 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে x = -10a। তার মানে সলিউশন যদি আমরা বের করি তো দেখতে পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে গিয়ে -10a, y এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 7a, আর z এর ভ্যালু হচ্ছে z = a, যেখানে a হচ্ছে রিয়েল নাম্বার। দেখো x y z তিনটা ভেরিয়েবলই একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, সেই প্যারামিটারটা হচ্ছে a প্যারামিটার, আর a প্যারামিটারটা এখানে হচ্ছে তোমার রিয়েল নাম্বার। তার মানে এখানে আমরা অসংখ্য সলিউশন পাবো, মানে সবগুলো প্যারামিটার রিয়েল নাম্বারের উপর ডিপেন্ড করতেছে, এই জন্য আমরা মোর দেন ওয়ান সলিউশন পাবো। ফর এক্সাম্পল কিছু পার্টিকুলার সলিউশন দেখাই, এর ভ্যালু যদি 1 হয় তাহলে x এর মান কত হবে? -10, y এর ভ্যালু হচ্ছে 8, z এর ভ্যালু = 1। সিমিলারলি আরো কিছু পার্টিকুলার সলিউশন দেখো, যেখানে a হচ্ছে রিয়েল নাম্বার, ফর এক্সাম্পল 0, x = 0, y = 1, z = 0। সিমিলারলি আরো কিছু যদি দেখো, a = -1 যদি আমরা কনসিডার করি, x = 10, y = হচ্ছে 1 -6, z = -1। এভাবে আমরা অসংখ্য সলিউশন পাবো। এই জন্য বলা হয়েছে এই সিস্টেমটা আমাদের কি সলিউশনটা দিবে, সেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তার মানে কোন একটা সিস্টেমকে যদি তুমি ইচেলন ফর্মে কনভার্ট করো, করার পর যদি দেখো তার যে অরিজিনাল ইকুয়েশন যে কটা ছিল তার চেয়ে রিডিউস হয় নাম্বার অফ ইকুয়েশন, তার মানে বুঝবা যে ভেরিয়েবলের সাথে ইকুয়েশনের ডিফারেন্স এটা হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখনই আমরা মোর দেন ওয়ান সলিউশন পাবো। তার মানে একটা ম্যাট্রিক্সের যদি ইচেলন ফর্ম বানানোর পর আমরা কোনো জিরো রো পাই, তাহলে আমরা মোর দেন ওয়ান সলিউশন পাবো। সবাই একটু ম্যাথটা দেখো 1 মিনিট, পরে আবার কোশ্চেনের আনসার দিচ্ছি, এটা তোমাদের জন্য একটু নতুন। স্যার একটু বড় করা যায় না স্যার?
সবাই দেখো তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই ম্যাথে কার, হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ বলো কোশ্চেনটা বলো। এক্স আর ওয়াই এটা যেমন এদিকে যেমন এক্স সরি আমি কোশ্চেনটা বুঝতে পারতেছি না, একটু জোরে বলো। স্যার এক্স আর ওয়াই এর কি এ ধরতে পারতাম জেড এর মতো? না না এক্স ধরতে পারবো না। এখানে হচ্ছে যেহেতু এখানে একটা কন্ডিশন মনে রাখতে হবে, একটা সিস্টেমের যখন শেষ শেষ তাকে আমরা সেই ফর্মে নিয়ে আসি, রিডিউস রো হইতে পারে অথবা তোমার ইচেলন ফর্ম হইতে পারে। এই ফর্মে আনার পর তুমি দেখবা যে আমাদের অরিজিনাল ম্যাথের ইকুয়েশনের সংখ্যার চেয়ে ইকুয়েশনের লাস্টে যেটা পাচ্ছি সেখানে ভেরিয়েবল আর ইকুয়েশন ডিফার করে কিনা, মানে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সে বাকি দুইটা সেই দুটো কারা হবে বা কোন ভেরিয়েবল গুলো হবে তা ডিপেন্ড করতেছে এই আসলে লিডিং ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। দেখো এখানে যে আমাদের যে ইকুয়েশনটা একটু কেয়ারফুলি দেখো, এখানে এই আমাদের এখানে দুইটা ইকুয়েশন ছিল আমাদের শেষে, দুইটার মধ্যে এক্স আর ওয়াই হচ্ছে লিডিং, জেড হচ্ছে তাহলে ফ্রি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লিডিং দুটাকে আমরা ধরতে পারবো না, আমরা জেড কে ধরতে পারবো কারণ হচ্ছে সে লিডিং না। আমার কথা কি ক্লিয়ার? তোমার কোশ্চেন কি? জি স্যার। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু বড় টাইপের ম্যাথ করি, যে ম্যাথ একটু বড় একই নিয়মের। একটু দেখো সবাই, দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে? জি স্যার। জি স্যার। এখানে দেখো নাম্বার অফ ইকুয়েশন 3, নাম্বার অফ আননোন ভেরিয়েবল 5, তার মানে 5 - 3 = 2। মানে ম্যাথ শুরু করার আগে জানতে পারতেছি যে দুইটা ভেরিয়েবল আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, অ্যাট লিস্ট, বেশি হতে পারে। এই জন্য আমরা যেটা করলাম অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে আসলাম এবং ম্যাথটাকে আমরা রিডিউস রো ইচেলন ফর্মে নিয়ে আসলাম। রিডিউস রো না আনলেও হবে, ইচেলন ফর্মে আনলেও করা যেতে পারে। তো রিডিউস রো আনার পর এখানে যখন আসছে, এখন এখান থেকে বলো তো এই লিডিং ভেরিয়েবল কোনগুলা? x1 x2 x4 হ্যাঁ তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোনগুলা? x3 x5 হ্যাঁ থ্যাংক ইউ। আর আমরা এক্স থেকে রিয়েল নাম্বার কনসিডার করলাম, x5 কে আমরা রিয়েল নাম্বার কনসিডার করলাম। পরবর্তীতে x3 আর x5 এর ভ্যালুগুলো আমরা ইনপুট দেওয়ার মাধ্যমে শেষ ইকুয়েশন থেকে আমরা লাস্টে সবগুলো ভেরিয়েবল ইন টার্মস অফ এ এবং বি তে আমরা রিপ্রেজেন্ট করলাম। তার মানে হচ্ছে এখানে এ এবং বি রিয়েল নাম্বার, এ এবং বি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা অসংখ্য সলিউশন পাবো। এজন্য বলা হয় এদেরকে বলা হয় প্যারামেট্রিক সলিউশন, অথবা এদেরকে বলা হয় ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, অথবা মোর দেন ওয়ান সলিউশন। কোন একটা সিস্টেমের এই কন্ডিশন যদি আসে তাহলে আমরা তাকে সে সময় মোর দেন ওয়ান সলিউশন পাবো। সবাই 2 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাথের প্রসিডিউরটা দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এই ম্যাথে সময় দিলাম কারণ হচ্ছে খুব ভালো মতো বোঝা এবং করার জন্য তোমাদেরকে একটু বেশি সময় দিলাম। বলো, এখন বলো। স্যার গাউসিয়ান ইলুমিনেশনে স্যার আমরা সরাসরি স্যার মানে একটা ভেরিয়েবলের মান পেয়ে গেছিলাম, কিন্তু এক্ষেত্রে স্যার এভাবে পাই নাই দেখে স্যার এটা মানে স্যার ইনফিনিট সলিউশন এমন। অনেকটা তোমার কথা ঠিক আছে, কারণ হচ্ছে এই দেখো এখানে যখন এখানে আমরা কোনো সলিউশন আসতে পারতেছি না, কিন্তু সলিউশন আসছে। এই ধরনের সিচুয়েশনে কি হয়, এই ধরনের সিচুয়েশনে আমরা যেটা করি যে আমরা সলিউশন গুলোকে এই ভেরিয়েবল গুলো তখন একটার সাথে ওভারল্যাপ যখন করে তখন আমরা অনেকগুলো কমন পয়েন্ট পেয়ে যাই। আমি আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে আমি এটা বলবো। এই আজকে শুধু ম্যাথ শিখাবো, নেক্সট ক্লাসে আমি আরেকটু জিওমেট্রি বিষয় নিয়ে আলোচনা করবো, যে তুমি যেটা বলছো যে কেন এটা হয়। আচ্ছা, এখনই ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যা আমার দেওয়া রেডি আছে মোটামুটি। যে এই দেখো যে একটা সিস্টেমের কখন ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকে, যখন একটা লাইন আরেকটা লাইনের উপর ওভারল্যাপ করে তখন অনেকগুলো সলিউশন পাওয়া যায়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে তিনটা ইকুয়েশন, তিনটা প্লেনের ইকুয়েশন, এই একটা প্লেনের ইকুয়েশন, এই একটা প্লেনের ইকুয়েশন, এই একটা প্লেনের ইকুয়েশন। তিনটা প্লেনের ইকুয়েশন যখন ওভারল্যাপ করছে কোন কমন লাইনে, তখন সেই লাইনগুলা তাদের সবার উপরেই থাকতেছে। এই লাইনের উপর অসংখ্য পয়েন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, আর এই সেই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট হচ্ছে সলিউশন। তার মানে যখন তিনটা সিস্টেমের তিনটা ইকুয়েশন থাকে, তিনটা ইকুয়েশন তিনটা প্লেন কি জেনারেট করে, সেই প্লেন গুলো যখন কোনো কমন লাইনে ইন্টারসেক্ট করে, সেই কমন লাইনটা হচ্ছে তাদের সলিউশন পয়েন্ট। সেই কমন লাইনে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পায়। এর ডিফারেন্ট কেস আছে, দেখো এখানে ডিফারেন্ট কেস দেখানো হয়েছে। যদি এরকম হয় কখনো যে তিনটা প্লেনই ওভারল্যাপ করে, তাহলে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাই। একটা প্লেন আরেকটা প্লেন যদি কোইনসাইড করে, আর একটা প্লেন যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমরা তাদের মধ্যে কমন পয়েন্ট পাই। তার মানে কি, তিনটা ডিফারেন্ট ইকুয়েশন, চারটা ডিফারেন্ট ইকুয়েশন বা একটা সেটে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সেটে যতগুলো ইকুয়েশন থাকবে, সবগুলো ইকুয়েশন যদি অনেকগুলো কমন পয়েন্ট একসাথে মিট করে বা ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টগুলো তার সলিউশন হয়। সলিউশন মানে কি, তারা সবাই কমন জায়গায় এসে তারা একই জিনিসকে স্যাটিসফাই করতেছে, একই ভ্যালুগুলোকে স্যাটিসফাই করতেছে। এই কারণে আমরা মোর দেন ওয়ান সলিউশন পাচ্ছি। আর এখন তুমি যেটা বলছো সেটা আসলে কোনো লজিকের মধ্যে পড়ে না, জানা করতে পারতাছি না এই জন্য সলভ এভাবে করে ফেললাম, ব্যাপারটা আসলে সেটা না। তবে আবার সেটা বললে কোনো সমস্যা নাই, যে আমরা সলিউশন করতে পারতেছি না, করতে চাই, তো কিভাবে করব, তাহলে আমরা এখানে অনেক সলিউশন পাচ্ছি আর কি। এটাও একটা আনসার হতে পারে, কিন্তু এটা লজিক্যাল আনসার না। জি স্যার, বুঝতে পারছি। প্রথমে স্যার আপনি বলেছিলেন যে ইউনিক অ্যান্সারের ক্ষেত্রে একটা মাত্র বিন্দুই স্যার সিট করে এই কারণে, কিন্তু এই ক্ষেত্রে তো স্যার ইনফিনিট নাম্বার অফ, এই কারণে স্যার ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন। আর মানে তার মানে কি, তিনটা ইকুয়েশন মনে করো, তিনটা প্লেন ইকুয়েশনগুলোকে আমরা গ্রাফে ড্র করি। তোমরা শিখবা প্লেনের ইকুয়েশন শিখবা হচ্ছে পরের কোর্সে। যাই হোক, সেই প্লেনের ইকুয়েশনগুলোকে তুমি গ্রাফে ড্র করো, দেখবা যে তারা একটা কমন জায়গায় ইন্টারসেক্ট করতেছে না, তখন তাদের মধ্যে সলিউশন থাকবে না। আর তারা যদি কোনো কমন জায়গায় ইন্টারসেক্ট করে, তাহলে তাদের মধ্যে আমরা মোর দেন ওয়ান সলিউশন পাবো। আর তারা যদি এরকম হয় যে এই একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, তখন তাদের আমরা ইউনিক সলিউশন পাবো। তো এই ব্যাপারগুলো ডিপেন্ড করতেছে কার উপর, তাদের ইন্টারসেক্টিং এর উপর বা তাদের স্যাটিসফাই করার উপর ডিপেন্ড করতেছে। এই জন্য আমাদের সলিউশন ডিফার করতেছে। আরো অনেক ডিফারেন্ট আনসারও আছে অ্যানালাইসিসে, যে কেন আমরা অন্য সলিউশন পাচ্ছি, এর পিছনে লজিক গুলা কি কি, সেই লজিকে আপাতত তোমাদেরকে নেওয়া যাচ্ছে না। আর কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথ গুলো তোমরা দুইভাবে করতে পারো, ইচেলন ফর্মে করতে পারো অথবা রিডিউসড ইচেলন ফর্ম, এইভাবে করতে পারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আরেকটা ম্যাথ করাই, যেখানে আমরা কোনো সলিউশন পাবো না। দেখো ইনকনসিস্টেন্ট সিস্টেম আমরা কোনো সলিউশন পাই না। তার কেন পাই না তার ব্যাখ্যা যদি বলি, দেখো তিনটা প্লেন তারা ওভারল্যাপ করতেছে না, তাদের মধ্যে কোনো কমন নাই। দুইটা প্লেন তারা হচ্ছে গিয়ে প্যারালাল, আর একটা ইন্টারসেক্টিং প্লেন, তারাও কোনো কমন পয়েন্টে আসতে পারতেছে না। তিনটাই কোনো কমন পয়েন্টে আসতে পারতেছে না। এখানে তিনটা প্লেন ইন্টারসেক্ট করছে কিন্তু তারা কোনো কমন পয়েন্টে আসতে পারে নাই। দুইটা প্লেন কোইনসাইড করছে কিন্তু আরেকটা প্লেন প্যারালাল অথবা প্যারালাল প্লেন। এদের ক্ষেত্রে দেখাচ্ছে তিনটা ইকুয়েশন হোক, চারটা ইকুয়েশন হোক, বা যতগুলো ইকুয়েশন হবে, সবাই যদি কোনো একটা কমন পয়েন্টে আসতে না পারে, তাহলে সলিউশন আসলে সে দিতে পারবে না। এই ব্যাপারটাকে আমরা বলি নো সলিউশন। আরেকটা ব্যাপার আছে, যদি ম্যাথমেটিক্যাল চিন্তা করো, কোনো একটা ম্যাথ যদি সলভ করতে করতে তোমার কখনো 0 ইকুয়াল টু সামথিং
0 = 2 চলে আসে, অথবা 0 = -5 আসে, অথবা 0 = কোনো রিয়েল নাম্বার আসে। ম্যাথমেটিক্সে 0 = কোনো রিয়েল নাম্বার আসলে সাপোর্ট করে না, তবে সিস্টেমের কনসিস্টেন্সি নাই, তবে সিস্টেমটা ইনকনসিস্টেন্ট এবং তার সলিউশন নাই। এখানে এক্সাম্পল দেখো, আমরা এই সিস্টেম সলভ করার জন্য প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স নিলাম। অগমেন্টেড ম্যাট্রিক্স নেওয়ার পর আমরা যখন সিস্টেম সলভ করলাম, শেষ ইকুয়েশনে গিয়ে দেখলাম আমরা এরকম একটা লাইন আসতেছে, 0x + 0y + 0z = 3। তার মানে আমরা যদি এই লাইনটাকে একটু লিখি ভাবে, 0 = 3 আসতেছে। 0 = 3 আসলে ম্যাথের কোনো লজিকের মধ্যে পড়ে না, আর এই জন্যই এই সিস্টেমের কোনো সলিউশন নাই, নো সলিউশন আমরা লিখি। সবাই একটু 2 মিনিট এই ম্যাথটা দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা এই ম্যাথগুলো একটু বাসায় করো, একটু মানে দেখতে সময় দিলাম তোমাদেরকে, বাসায় করো। আজকে আমি বেশি কিছু এই জন্য বেশি তাড়াহুড়ো করে অনেক কিছু বলা চাই নাই, কারণ হচ্ছে এই ম্যাথটা বুঝতে একটু সময় লাগবে। তোমরা নেক্সট দিন যে তোমাদের ক্লাস অ্যাসাইনমেন্টটা নিব, সেই নেক্সট দিনের ক্লাস অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে যে এর আগে তোমাদেরকে সিটি সিলেবাস দেওয়া হয়েছিল, ওই সিলেবাস রিভিউ হবে 4.1 এবং 4.2 চ্যাপ্টার। আমরা ক্লাসের শুরুতেই পরীক্ষা শুরু করব। পরীক্ষা বলতে অ্যাসাইনমেন্ট দিব, 30-35 মিনিট থাকবে সময়। এর মধ্যে তোমাদেরকে যেভাবে তোমরা আসলে নরমালি পরীক্ষা অ্যাটেন্ড করছো, অ্যাসাইনমেন্ট সেভাবে করে আমাকে এলএমএস এ আপলোড করবা ফার্স্ট অ্যাসাইনমেন্টটা। বলো কত বলো মার্কস বলো। স্যার? মার্কস তো আমরা 30 তে কাউন্ট করব। এখন যতই হোক 20 নিলে আমরা সেটাকে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যদি আমরা 10 নেই 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 30 তে নিলে 30 দিয়ে সেভাবে আমরা কনভার্ট করে নিব। ওটা কোনো সমস্যা নাই। টাইম মনে করো 35-40 মিনিট সময় হয়তো দিব। একটু বাড়াই দিন স্যার। আচ্ছা, টাইম বাড়াই দেওয়াই হয়, তুমি আর কি ঠিক মতো দেখে করলে আর কি ইয়ে হবে আর কি। স্যার কোশ্চেনে কিছু গ্রাফ টাইপের কিছু থাকবে স্যার? কোশ্চেন তো মনে নাই। মনে নাই বলতে কোশ্চেন তো করতে হবে, মনে থাকলে বলবো না, কারণ যারা পড়াইছি সেটাই পড়বা। কোশ্চেন সহজ টাইপের হবে, মানে ইজি টাইপের কোশ্চেন। এসিডি পেলে তত কঠিন কোশ্চেন হয় না, ইজি টাইপেরই হয়। আচ্ছা, তাহলে নেক্সট দিন তাহলে এটা ফাইনাল। সবাই কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলো স্যার এটা নেক্সট সানডে নেওয়া কি সম্ভব না স্যার সিটিটা? তোমার তো একটাও হয়নি এখনো। নেক্সট সানডে নিলে অনেক দেরি হয়ে যাবে। আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের বিপদ হবে পরবর্তীতে। আসলে এত মানে এখন তো 2 দিন বন্ধ আছে, সোমবার দিন ক্লাস নাই, তারপর 2 দিন বন্ধ পর পরীক্ষা দিচ্ছ, এটা তো অনেক ইজি। স্যার মানডেতে ক্লাস নাই। তাহলে তারপরে নেক্সট সানডে দিতে পারো, আমার কোনো সমস্যা নাই। স্যার মঙ্গলবার তো অফ আছে স্যার। হ্যাঁ, মঙ্গলবার অফ আছে। মঙ্গলবার দিন অফ আমি তো জানি। তা বুধবার দিন পরীক্ষাটা দিবা, মানে ইয়ারটা দিবা। খুব তো অনেক সময় হাতে। পরবর্তী স্যার যেহেতু আগে পড়া ছিল, আগে এক্সামের কথা ছিল, আর সামনে 2 দিন বন্ধ আছে স্যার, তাহলে বুধবারে নেন স্যার। জি স্যার বুধবারে। স্যার মঙ্গলবারে কিসের বন্ধ স্যার? সবে বরাতে। সবে বরাত বন্ধ তো 28 তারিখে দেয়া একাডেমিক ক্যালেন্ডারে, মানে 29 তারিখ দেয়া কালকের। চাঁদের উপর ডিপেন্ড করে এটা, মানে চাঁদ বেটে উঠছে একদিন, এই জন্য 30 তারিখ করে দেয়। আমি জানি মঙ্গলবার দিন বন্ধ, এখন আমি ঠিক জানি কিনা জানি না, কিন্তু মানে স্যার একাডেমিক ক্যালেন্ডারে মানে কালকে আগামী কাল দেওয়া আর কি। স্যার চাঁদ তো আসলে একাডেমিক ক্যালেন্ডার অনেক আগে তৈরি করা হয়েছে, আর চাঁদ অনেক পরে দেখা গেছে, তো এই জন্য আর কনফ্লিক্টটা। হ্যাঁ, ওটা তো একাডেমিক ক্যালেন্ডারে একটা লেখা থাকে না, দেখো না, যে চাঁদের উপর ডিপেন্ড করা, ওটা তো ফিক্স না। তো ওইটা স্যার ক্যালেন্ডারে লেখা নাই স্যার, কিন্তু স্যার এমনি গভর্নমেন্ট ছুটি হিসাবে স্যার মঙ্গলবারকে ধরা হয়েছে। তাহলে ইউএ মঙ্গলবার বন্ধ দিবে তাহলে, যদি ক্লাস না হয়। এদিকে ইউআই কে অনলাইন দিবে নাকি? জি স্যার। চিন্তা করে দেখো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা সবচেয়ে ভালো, কারণ এমনিতে তো অনেকদিন দেরি হয়ে গেছে। নিয়ে নেন স্যার, পরে আবার সামনে অনেক এক্সাম একসাথে হয়ে যেতে পারে। হয় স্যার। হ্যাঁ, আচ্ছা, এই তাহলে বুধবার দিনই পরীক্ষা, তোমাদের পরীক্ষা কি ক্লাস অ্যাসাইনমেন্ট? আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আগের সিলেবাস সবকিছু সেম। স্যার কোনো ম্যাথে কোনো প্রবলেম হলে কি মেল করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। যদি সময় পাই তাহলে তোমাকে আমি ওই মেল ফিডব্যাক হিসেবে কাউন্সিলিং আওয়ার্ড দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে কি স্যার ক্লাস শেষ স্যার?